যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ বাধা দেবে, রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। 7 দল ও হেফাজতের সঙ্গে বৈঠক, পিআর নিয়ে ভিন্ন মত। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারে বাধা দিবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। রাজনীতির মাঠে দলগুলোর অনৈক্যের প্রভাব, নির্বিঘ্নে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, সবাইকেই ছাড় দিয়ে ঐক্যে পৌঁছানোর তাগিদ বিশ্লেষকদের। লাখ টাকা ছাড়িয়েছে ঢাকা চট্টগ্রাম থেকে দুবাইগামী এয়ার টিকিটের দাম, মধ্যপ্রাচ্য রুটে দাম বাড়তে থাকায় বিপাকে প্রবাসীরা। এবং সিরিজের শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস, ডাচদের হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি শামিমা শাম্মী। যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারবে বাধা দেবে, সবাই মিলে এই বাধা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 দল ও হেফাজতের সঙ্গে বৈঠক শেষে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে ব্রিফিংয়ে বিভিন্ন দল ও হেফাজতের নেতারা ডক্টর ইউনূসের সঙ্গে তাদের আলোচনা তুলে ধরেন। আজহার লিমন জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে সংঘাত এবং নুরুল হক নূরের উপর নিরাপত্তা বাহিনীর হামলাকে কেন্দ্র করে রাজনীতির মাঠ হঠাৎ উত্তপ্ত হবার পরপরই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিতে দেখা যায়। 2 দিন আগে বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে আমন্ত্রণ পায় ধর্মভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম সহ 7টি রাজনৈতিক দল। বিকেল 5টার পরপরই শুরু হয় বৈঠক, চলে প্রায় 2 ঘন্টা ধরে। 53 বছরে যে জন আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। বৈঠক শেষ করে ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেন প্রধান উপদেষ্টা তাদের উত্থাপিত পিআর পদ্ধতির নির্বাচনের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, যেটি বাস্তবায়নে প্রয়োজনে গণভোট দাবি করেন তারা। যদিও এ নিয়ে দ্বিমত জানায় নাগরিক সংহতি ও এলডিপি। 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআর এর পক্ষে মত দিয়েছে। তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে তার সরকার বদ্ধপরিকর এবং তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চান। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন হেফাজত নেতারাও। আওয়ামী লীগ আমলে সংবিধানের মূলনীতি থেকে বাদ দেয়া, আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল চান তারা। আর নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা উপজেলায় রাজনৈতিক পরিষদ গঠনের দাবি জানায় এবি পার্টি। নির্বাচনকালীন সরকার আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ কিভাবে করা যায়। আমরা বলেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যারা দোষর, সন্ত্রাসী, ক্রিমিনাল, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি, যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। রাজনৈতিক দলগুলোর এই বৈঠকের পর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং দলটির প্রধানের সহধর্মিণীকে নিয়ে আরেক দফা বসেন প্রধান উপদেষ্টা। তারা জানান নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাজনৈতিক বৈঠকের ব্যাপারে জানান তারা জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সঙ্গে জড়িত সব দলগুলোর নিষিদ্ধ চেয়েছেন। হামলা ওর উপরে হয়েছে তার আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেছে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে ঠিক একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। সবশেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন ফেব্রুয়ারির মধ্যভাগেই দেশের ইতিহাসের অনন্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একাগ্র সরকার প্রধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করতেই তিনি সবার সঙ্গে বসেছেন। দুর্গাপূজা ও নির্বাচন নিয়ে নাশকতা ও ষড়যন্ত্রের শঙ্কার কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব জানান, নূরের উপর হামলা তদন্তে জাস্টিস আলী রেজার নেতৃত্বে 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বিঘ্নে জাতীয় নির্বাচন করা নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়ে দলগুলোর অবস্থান ভিন্ন হওয়ায় সংকট আরও জটিল হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আগে পরস্পরকে ছাড় দিয়ে পুরোপুরি ঐকমত্যে আসতে হবে। এরপর গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। গণঅভ্যুত্থানের 1 বছর পর বেশ জোরে সোরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিকে সময় ধরে রোডম্যাপ ঘোষণা হলেও নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য কাটেনি। নির্বাচনের পদ্ধতি নিয়ে যখন অনৈক্যের সুর, তাই এর প্রভাব পড়েছে রাজনীতির মাঠে। জুলাই সনদের নোট অব ডিসেন্ট এবং এর বাস্তবায়নের অস্পষ্টতাই রাজনৈতিক সংকটকে তীব্র করেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে তীব্র মতবিরোধ হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের জন্য গণভোট হবে নাকি পরবর্তী জাতীয় সংসদে যাবে, এ নিয়ে বিভক্ত বিএনপি জামাত। জাতীয় নাগরিক পার্টি চায় নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন। এখন যেটা সম্ভব সেটা এখন হবে, যেটা সাংবিধানিকভাবে করতে হবে সেটা আবার সরকার নির্বাচনের পরে সেটা করা হবে। মানে কোনো কিছুই তো পার্মানেন্ট না। এটা নির্বাচিত সরকার আসলে আমরা বিশ্বাস করি এই সমস্ত প্রবলেমগুলো কমে আসবে। পরের সরকার যে হবে সে এটা মানতে বাধ্য হবে কিসের ভিত্তিতে? সে যদি বলে যে না এগুলো অনেকে তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, বলে আমরা তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি। কথার কথা যদি কোনো পার্টিকুলার পার্টি যায়, এটা মানবে যে তার গ্যারান্টিটা কোথায়? অতীতে তো তার কোনো রেফারেন্স নাই যে মানছে। এখন জুলাই সনদ যেটা দিবেন, সেই সনদের মধ্যে যেগুলো আমরা ঐক্যমত পোষণ করব সবাই মিলে, সেগুলো এখনই বাস্তবায়ন করতে হবে। এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি। অন্যদিকে অনেক রাজনৈতিক দলের দাবি, একই সাথে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হতে পারে। আপনি যদি 1 বছর আগে থেকে গণপরিষদ নিয়ে সব পলিটিক্যাল পার্টি একমত হতো, তাহলে এটা সহজ হতো। বর্তমান যে প্রেক্ষাপট, আপনি গণপরিষদটা নিয়ে বাস্তবায়ন করা খুব কঠিন হবে। কারণ গণপরিষদ হতে গেলে যে ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে, এতে বর্তমান সংবিধানটা টেকনিক্যালি এটাকে সাসপেন্ড করে ফেলতে হবে। নতুন কিছু রচনা করতে গেলে পুরনো জিনিসটা রাখতে পারবেন না। পুরনো জিনিসটা না রাখলে এখনকার যে কাঠামোগত রাষ্ট্রের ব্যবস্থাটা, পুরো ব্যবস্থাটাতে একদম ধূলিসাৎ হয়ে যাবে। সুপ্রিম কোর্ট তো অলরেডি একটা এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে যেন তারা এই নির্বাহী কার্যক্রম চালিয়ে নিয়ে যায়। যেহেতু এখন দেশে প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, সংসদ নাই, যেহেতু 6 মাসের মাথায় এই সরকারটা নাই, সংসদটা নাই, তাহলে বাকি 4.5 বছর এই সরকারটা চালাবে। তাহলে এই সরকারের তো মেয়াদ আছে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে আমি আগামী ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন চাই? আমার তো নির্বাচন চাওয়ার এখতিয়ার নাই। নির্বাচন শুধুমাত্র চাইতে পারবো যদি নির্বাচনটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটকে আমরা মেনে নেই। আমরা বলি যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট। 72-এর সংবিধান ভেঙে চুরে খান হয়ে গেছে। জুলাই সনদের খসড়া অনুযায়ী ক্ষমতা কাঠামোর সঙ্গে জড়িত 11টি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর এখনও ঐকমত্য হয়নি। বিশ্লেষকরা বলছেন, আগে পরস্পরকে ছাড় দিয়ে পুরোপুরি ঐকমত্যে আসতে হবে। এরপর গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। আপনি কোন জুলাই চার্টারটাকে গণভোটে দিবেন, উইথ ডিসেন্ট অর উইদাউট ডিসেন্ট? এটার সাথে যদি অন্যান্য দলগুলো যুক্ত হয়, গণভোটটা যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে আমরা কোন জায়গাটায় যাচ্ছি? আপনাকে আবার জুলাই চার্টারে ফেরত যেতে হবে। জুলাই চার্টারে ফেরত যেয়ে ওই যে 9টাতে বড় ধরনের পার্থক্য আছে, সেই 9টার ব্যাপারে আপনাকে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। ওইখানে রাজনৈতিক দলগুলোকে আবার নেগোসিয়েশনে বসতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিছু না কিছু ছাড় দিতে হবে। গণঅভ্যুত্থানের শক্তিগুলোর পারস্পরিক আস্থার সংকট রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সুযোগে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি বিভাজন তৈরির চেষ্টা করছে। এই যখন অনিশ্চয়তা থাকবে, তখন কিন্তু আপনার পক্ষে যে কোনো কিছু অতি দ্রুত ঘটিয়ে ফেলা সম্ভব। কারণ কেউই আসলে প্রস্তুত না। আপনি এই অনিশ্চয়তা এবং সংকট যেটা করবে, অনৈক্য বাড়াবে। আমার কাছে মনে হয় সংকটের সমাধানের সূত্র লুকিয়ে আছে জুলাই সনদে। প্রক্রিয়ার কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি যদি এই জায়গায় একটু ট্রাস্ট বিল্ড করতে পারেন, তাহলে দেখবেন হচ্ছে কি বাকি জায়গাগুলো অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে। জুলাই সনদের খসড়া প্রকাশের পর 2 সপ্তাহ পার হয়েছে, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনও বৈঠক শুরু হয়নি। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে দ্রুত সমাধানে আসতে হবে। অন্যথায় রাজনৈতিক অনৈক্য বাড়তে থাকলে অস্থিতিশীলতা আরও তীব্র হতে পারে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয় বলে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন। এমন তথ্য উঠে আসে রাজসাক্ষীর জবানবন্দিতে। বাকিটা জানাচ্ছেন রাব্বি হোসেন। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যখন রাজসাক্ষী হলেন, তখন থেকেই আলোচনা শুরু কবে তিনি ট্রাইব্যুনালে নিজের দোষ স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন সাবেক এই পুলিশ প্রধান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানে সাবেক পুলিশ প্রধান মামুন বলেন, 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। 2014 সাল থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও কথা বলেন আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি জবানবন্দিতে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে আজকে উপস্থাপিত হয়েছে। জবানবন্দিতে মামুন বলেন, ভিন্ন মত ও সরকারের জন্য হুমকি এমন ব্যক্তিদের ধরে আনা হতো র্যাব 1-এর গোপন বন্দিশালায়, যার নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। কখনো কখনো নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী নির্দেশ কিভাবে দিতেন, তারিক আহমদ সিদ্দিকী কিভাবে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধ গত 15 বছরে যা কিছু হয়েছে তার সাথে কিভাবে সম্পৃক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেন, কিভাবে সেই নির্দেশ নিচের দিকে ক্যারি আউট করা হতো। এই যে সামগ্রিক বিষয়, একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার, সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। জবানবন্দির এক পর্যায়ে মামুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টের গণহত্যা হয়। নিজের দায় স্বীকার করে আন্দোলনে নিহত ও আহত পরিবারের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ প্রধান। সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা, সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা, কতটুকু শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার রাজসাক্ষী মামুনের জবানবন্দি শেষ হওয়ায় বুধবার তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ 35 জন সাক্ষ্য দিয়েছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতির পর আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। গতকাল জরুরি সিন্ডিকেট সভা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। ক্যাম্পাসের সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে কিনা? আমি ক্যাম্পাসের পরিস্থিতি এখনো থমথমে। শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি এখনো অনেকটা কম বলা যায়। কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল 8:10 দিকে বিশ্ববিদ্যালয়ের যে প্রথম শাটল, সেই প্রথম শাটল ট্রেনটি স্টেশনে আসে এবং এই ট্রেনটিতে কিন্তু ব্যাপক শিক্ষার্থী থাকে। বিশেষ করে সকাল 9টা থেকেই কিন্তু বেশিরভাগ বিভাগের শ্রেণী কার্যক্রম শুরু হয়ে যায়, যে কারণে এই ট্রেনটিতে কিন্তু ব্যাপক ভিড় হয়। কিন্তু আমরা দেখেছি যে ট্রেনটি স্টেশনে থামার পরে শিক্ষার্থী নেমেছেন হাতে গোনা 5 থেকে 10 জন। তো সেই হিসেবে বলতে পারে যে এখনো শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে হয়তোবা, যে কারণে এখনো কিন্তু উপস্থিতি কম। এবং রোববার সংঘর্ষের পর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু পরবর্তীতে শ্রেণী কার্যক্রমও বন্ধ করা হয়। গতকাল জরুরি সিন্ডিকেট সভার পরে আজ শ্রেণী কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে রয়েছেন, তবে সেটির উপস্থিতিও কিন্তু যে অবস্থা, অর্থাৎ এইরকম পরিস্থিতিতে যেমনটা উপস্থিত থাকে তার চেয়ে কিছুটা কম আমরা দেখেছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টের মতো স্থানটিতে কিন্তু খুব একটা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের যেই জরুরি সিন্ডিকেট সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে, সেই সিন্ডিকেট সভায় 13টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রধান দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের কে পূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সেই লক্ষ্যে 10টি 10তলা ভবন বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে প্রস্তাব সরকারের কাছে পাঠানোর কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং একই সাথে যারা আহত হয়েছেন সেই আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল তার অনেকগুলোই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালের যে জরুরি সিন্ডিকেট সভা, সেই সিন্ডিকেট সভায় তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং গতকাল এই ঘটনার, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের যে সংঘর্ষের ঘটনায় 95 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং সেই মামলা নিয়ে মামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে, অর্থাৎ সার্বিক পরিস্থিতি নিয়ে আজ কিন্তু সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের আসলে আরও কি দাবি রয়েছে বা পরবর্তী যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা জানাবেন। অন্যদিকে গ্রামের যে বাসিন্দারা রয়েছেন তারা বিষয়টির সুরাহা চাইছেন। তারা বলেছেন যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি যাতে সেখানেই শেষ হয় এবং তারা শান্তি চান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চান। শাম্মী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আজই সিন্ডিকেট সভার পর হল ত্যাগের নির্দেশনা তুলে নেওয়া সহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাবে বাকৃবি প্রশাসন। রাতে অচলাবস্থা নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার শেষে কথা জানান অধ্যাপক শহীদুল হক। এর আগে মঙ্গলবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার বিচার, কম্বাইন্ড ডিগ্রি সহ 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের শাখা অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরতরা। পরে কোষাধ্যক্ষের কার্যালয়েও তালা লাগানো হয়। একই সঙ্গে রেল লাইন অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর আব্দুল আলিমের আহ্বানে সাড়া দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর খুলে দেওয়া হয় বিভিন্ন ভবনের তালা। স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ রুটের রেল চলাচল। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি এবং বিশেষ করে ওদের যে দাবি ছিল একটা যে হল খুলে দেওয়া, আর একটা দাবি ছিল যে তাদের বিরুদ্ধে যাতে কোনো হয়রানিমূলক কোনো কিছু না করা হয়। আর আমাদের পক্ষ থেকে ছিল যে আমাদের যে সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের একটা ডিগ্রি, যে 3টা ডিগ্রি একসাথে হবে, সেই বিষয়টা আলোচিত হয়েছে। এখন তারা হলে থাকবে এবং আগামী দিন আমরা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের সাথে ছিলেন অনলাইনে, উনি বলেছে আগামীকাল সিন্ডিকেট ডেকে হল খুলে দেওয়ার ব্যাপারে অফিসিয়াল সিদ্ধান্ত হবে। ক্রমাগত বেড়ে চলেছে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ রুটে চলাচল করা উড়োজাহাজের টিকিট মূল্য। লাখ টাকা ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী টিকিটের দাম। এতে হতাশা প্রকাশ করেছেন প্রবাসীরা। আবার সিঙ্গেল টিকিটে দেশে ছুটিতে আসা প্রবাসীরাও পড়েছেন বিড়ম্বনায়। এ অবস্থায় টিকিট মূল্য হ্রাসে সরকারের হস্তক্ষেপ চান প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল ইসলাম জনি। আরব আমিরাতের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর আবুধাবি, দুবাই ও শারজার সঙ্গে আকাশপথে সরাসরি যোগাযোগ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের। একসময় এই 3টি গন্তব্যের জন্য ইকোনমি ক্লাসের টিকিট নিতে ব্যয় হতো 20 থেকে 35 হাজার টাকা, কিন্তু এই দামে এখন টিকিট পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে আমিরাতমুখী উড়োজাহাজের আকাশচুম্বী দামের কারণে এখন দিশেহারা প্রবাসীরা। সর্বশেষ অনলাইনে যাচাই করে দেখা গেছে বুধবারের জন্য দুবাই থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী টিকিট পাওয়া যাচ্ছে 21 থেকে 23 হাজার টাকায়, কিন্তু লাখ টাকা ছাড়িয়ে গেছে ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী টিকিটের মূল্য। অথচ ঢাকা থেকে দুবাই আকাশপথের দূরত্ব মাত্র প্রায় 35 হাজার কিলোমিটার, কিন্তু এর চেয়ে বেশি দূরত্বের কোনো কোনো গন্তব্য ও পার্শ্ববর্তী দেশের টিকিট মূল্য তুলনামূলক অনেক কম। এখানে সবাই তো আসলে হাই প্রফেশনাল জব করে না, এখানে অনেক লেবার ক্যাটাগরির লোক আছে যারা এটা বহন করতে অনেক কষ্টসাধ্য হয়। তো বিষয়টা হচ্ছে এটা আসলে সবার নজর দেওয়া উচিত
এখান থেকে যদি এত পেয়ার হয় তাহলে লোকজন দেশে যাবে কিভাবে, এবং আমি আমার বাংলাদেশি ভাই বোন যারা প্রবাসের মাটিতে আছে ওদের উদ্দেশ্য হয়ে এরা বলতেছি, কারণ ওরা আমার কাছে যখন কল করি বলে ভাই আমার ভিসার মেয়াদ 2 দিন আছে, 1 দিন আসছে, আমি আসতে পারতেছি না, ভাই আমাদের টিকিটের রেটটা কি কমবে না? আসলে ওইগুলো দেখলে আমাদের কলিজা চলে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অধিকাংশ সাধারণ প্রবাসী 20 থেকে 30 হাজার টাকা বেতনে চাকরি করেন। স্বল্প বেতনের এই প্রবাসীদের চড়া মূল্যে এই টিকিট ক্রয় করা দুঃসাধ্য ব্যাপার। উচ্চ মূল্যের টিকিটের কারণে অনেকে দেশে গিয়েও পড়েছেন বিপাকে। তো এগুলো আইনগত ব্যবস্থা নেওয়া খুব দরকার এবং এই জিনিসটা সলিউশন করা দরকার, কারণ বাংলাদেশের যত মানুষ বিদেশে আছে লিমিটেড যোদ্ধা, ওরা তো দেশের জন্য কিছু না কিছু করতেছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যেন এই টিকিটের প্রাইসটা কমানো যায় কিনা। অভিযোগ আছে সিন্ডিকেটের দখলে থাকায় এয়ার টিকিটের মূল্য ক্রমাগত বাড়ছে। চড়া মূল্যের টিকিটের কারণে ছুটি কিংবা উৎসবে দেশে ফিরতে না পারা প্রবাসীদের অসন্তোষ বাড়ছে। তাই এই খাতে সরকারি ও প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। সাতক্ষীরায় পান চাষ একটি ঐতিহ্যবাহী এবং লাভজনক পেশা। উর্বর মাটি ও অনুকূল জলবায়ুতে পান চাষে আর্থিক লাভবান হতেন চাষিরা। তবে সাম্প্রতিক সময়ে পানের দাম কমে যাওয়া এবং টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় পানির বরজ। মাত্র 2 বছরের ব্যবধানে জেলায় 27 হেক্টর জমিতে কমেছে পানির চাষ। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। এই সবুজ পানের সমারোহ একসময় ছিল সাতক্ষীরার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ আর বাজারের মন্দাভাবে সেই চিত্র এখন অনেকটাই মলিন। তবে সাম্প্রতিক টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় তালা উপজেলার বিভিন্ন এলাকার পান বরজ। বাজারেও অর্ধেকে নেমেছে দর। এতে পুঁজি হারানোর শঙ্কায় দিশেহারা চাষিরা। বৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হয়। অধিক বৃষ্টি হলে ডুবে যায়, সব নষ্ট হয়ে যায় ফসল, আবার পচা লাগে। আবার দেখা যায় বৃষ্টির কম হলে ফসল কম হয়ে যায়, তখন আবার অনেক ফলন কম হয়ে যায়। পান চাষের অবস্থা খুবই খারাপ। তার কারণ আগে একটা পান বিক্রি হতো, 1 পণ পান বিক্রি হতো 100 থেকে 130-140, আর এখন সেই পানটা বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। আগে যেরকমভাবে পান বিক্রি হতো, অনেক দামে পান বিক্রি হতো, তাতে করে চাষিরা লাভবান হতো। অনেক চাষি আগ্রহ করে পানের বরজগুলো আপনার করতো এবং তাতে দেখা যাচ্ছে তার সচ্ছলতার সংসার চলতো। শুধু দামের পতনই নয়, চাষিদের ঘাড়ে উৎপাদনের বাড়তি খরচের বোঝা। শ্রমিকের মজুরি, সার ও বরজ তৈরির উপকরণের দাম বাড়ায় পান চাষে ভাটা পড়েছে। গত 2 বছরে সাতক্ষীরায় পানের আবাদ কমেছে 27 হেক্টর জমিতে। যদি কোনো আগাবেগি না আসে, কোনো রোগে বা কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে দেখা গেলো যে 20-25 বছর একটানা চালানো যায়। কৃষি কর্মকর্তা কিংবা কোনো সরকারি অনুদানের যে এরা কোনো আর্থিক সহযোগিতা পায় না। বারবার মনে করেন যে কোনোভাবে সহযোগিতা নিতে গেলে এনাদের বারবারই ফিরে আসা লাগে। পানের চাষ বাড়াতে কৃষি বিভাগের ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় সীমিত আকারে প্রশিক্ষণ দেয়ায় সংকট কিছুটা কাটবে বলে মনে করেন কর্মকর্তারা। কৃষি বিভাগ সবসময় তাদের পান যাতে নিরাপদ পান উৎপাদন করতে পারে এবং তারা যাতে বেশি দাম পায়, এই বিষয়ে আমাদের পরামর্শ দেওয়া হয়। এবং আমাদের একটা প্রকল্প ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এই পান বরজ ব্যবস্থাপনা বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে কিছু সহযোগিতা করা হয় যাতে তারা নিরাপদ পান উৎপাদন করতে পারে। পান চাষ বাড়াতে সরকারি সহায়তার পাশাপাশি দরকার আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ। ক্ষতিগ্রস্ত চাষিদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জলবায়ু পরিবর্তনে হারিয়ে যাবে পান চাষের ঐতিহ্য। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। যুগের ব্যবধানে বদলে যাচ্ছে নরসিংদীর ইলেকট্রনিক যন্ত্র মেরামতের চিত্র। একসময় মোড়ে মোড়ে রেডিও, ভিসিআর এবং টেলিভিশন মেরামতের দোকান থাকলেও আধুনিকায়নের দাপটে ব্যবসা গুটিয়ে নিয়েছেন প্রায় 80% ব্যবসায়ী। হারানো দিনের ইলেকট্রনিক যন্ত্র ও যান্ত্রিকদের একাল সেকালের গল্প বলছেন রাকিবুল ইসলাম।
গান বাজছে স্পিকারে, মেকানিকের মনোযোগ মাদারবোর্ডে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সমস্যার উৎস। মেকানিকের মনোযোগ আগের মতো থাকলেও নেই আগের দিনের জিনিসের কদর। এক যুগ আগেও নরসিংদী জেলা শহরে টেলিভিশন, ভিসিআর এবং রেডিও মেরামতের দোকান ছিল অন্তত 100। যুগের ব্যবধানে তা নেমে এসেছে 4 ভাগের 1 ভাগে। ঐতিহ্যের অংশ হিসেবে যেসব দোকান এখনও টিকে আছে তার পরিমাণ 30টির বেশি নয়। ঐতিহ্য ধরে রাখতেই টিকে আছে শহরের গুটি কয়েক রেডিও, টিভি আর ভিসিআর মেরামতের দোকান। একই অবস্থা রায়পুরার হাসনাবাদ ও শিবপুর সহ জেলার প্রায় প্রতিটি প্রান্তে। এক যুগ আগেও জেলার অন্তত 50,000 মানুষ যুক্ত ছিলেন এসব যন্ত্রাংশ মেরামতের কাজে। তবে ডিজিটালাইজেশন আর আধুনিকায়নের যুগে প্রায় 80% প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। মানুষ টিভি নষ্ট হলে নিয়ে আসে না, খুব কম। এগুলা এখন মনে করেন আপনার এই মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বাড়িয়া, স্মার্ট এলইডি টেলিভিশন বাড়িয়া, এই টেলিভিশনগুলি নষ্ট হয়ে গেছে, মানে বাজারটা নষ্ট হয়ে গেছে। মানে এখন ইনকামের সোর্স নাই। দোকান ভাড়াটা যে আপনার মাস শেষে আসে বা বছর শেষে আমরা দেই, এটা হিমশিম খেয়ে নেই। মুঠোফোন, ইন্টারনেট এবং অন্যান্য প্রযুক্তির জনপ্রিয়তায় কালের গহ্বরে হারিয়ে গেছে পুরানো দিনের বোকা বাক্স, রেডিও সহ সংশ্লিষ্ট ইলেকট্রিক যন্ত্র। ভিড় কমেছে মেরামতের দোকানেও। তবে পুরানো এসব যন্ত্রের আবেদন এখনও রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। 100-200 লোক সমাবেত হয়ে ছবি দেখতাম, এই বাংলা সিনেমা, যেটা শুক্রবারে বাংলা সিনেমা চলতো, তো এখন আর ওই রকম নাই। মনে করেন এখন ইয়াতে সব মোবাইলই পাওয়া যায়, সব ইয়াতে পাওয়া যায়, জায়গায় জায়গায় বড় বড় টিভি। এই কোটা আন্দোলনে কিন্তু আমরা পুরোটাই নির্ভর ছিল বিবিসির উপরে, নিরপেক্ষ সংবাদের জন্য। তো আমরা রেডিও যদি চলেও যায়, এটা আবেদন একদম ছেড়ে দিতে না, এটা প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে। টিভি দিছে, দেওয়াল টিভি দিছে, ছাড়ছে। আগের যে টিভি দেওয়া ছিল এই টিভি এখন বার, এই রেডিও তো চলই না। বিনোদনের খোরাক জোগানো এসব যন্ত্রের গেল 3 যুগের দিনলিপি তুলে ধরলেন জেলার প্রবীণ এই মেকানিক। তার দাবি, আধুনিকায়নের পাশাপাশি এনালগ মেকানিকদের প্রয়োজন সুষ্ঠু প্রশিক্ষণ। সরকার যদি মনে করেন এই লোকগুলিরে আবার নতুন করে একটা প্রশিক্ষণ দেয়া, এই লাইনে যদি প্রশিক্ষণ দেয় মনে করেন, বা ওই আগের যে টেকনোলজিগুলি আছে এগুলি যদি আবার নতুন করে মনে করেন দিয়ে দেয়, হ্যাঁ, মানে প্রতিষ্ঠিত করে, তাহলে মনে হয় আর আবার চলতে পারবে মনে করেন। 1.5 যুগ আগে প্রতিটি ইলেকট্রনিক যন্ত্র মেরামতের দোকানে মাসে লেনদেন হতো গড়ে 40,000 টাকা। বর্তমানে যা নেমে এসেছে 10,000-এ। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নড়াইলের বিভিন্ন এলাকায় তালগাছ দিয়ে নির্মিত ডোঙ্গার ব্যবহার সেই আদিকাল থেকেই। আগের তুলনায় এই বাহনটির ব্যবহার কমলেও বিভিন্ন কাজে এখনও ডোঙ্গা ব্যবহার করে জেলার হাজারো মানুষ। দামে সস্তা ও মজবুত হওয়ায় এই নৌযানটির জনপ্রিয়তা বেশ তুঙ্গে। এসব ডোঙ্গা জেলার সীমানা পেরিয়ে যাচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। আর প্রতি বছর এই জেলা থেকে বিক্রি হচ্ছে অন্তত 2 কোটি টাকার ডোঙ্গা। ইমরান হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। নদী, খাল, বিল, জলাশয় বেষ্টিত নড়াইল জেলায় বর্ষা মৌসুমে একসময় মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌপথ। তবে সময়ের ব্যবধানে নৌপথে আনাগোনা কমলেও এখনও নদী বা বিল পাড়ের মানুষের চলাচলের নিত্য সঙ্গী তালগাছ দিয়ে নির্মিত ডোঙ্গা। এবছর বৃষ্টিপাত বেশি হওয়ায় বাজারে বেড়েছে ডোঙ্গার চাহিদাও। নড়াইল সদরের চরশালিখা গ্রামের আব্দুল বাশার শেখ প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বর্ষা মৌসুমে তালগাছ দিয়ে ডোঙ্গা তৈরি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বর্ষা মৌসুমে প্রায় 5 মাস ধরে ডোঙ্গার কারিগর, শ্রমিক, ক্রেতা ও বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকে সদর উপজেলার তুলারামপুর বাজার। স্থানীয় চাহিদা মিটে এ সকল ডোঙ্গা যাচ্ছে পার্শ্ববর্তী যশোর, মাগুরা, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায়। আমি 30 বছর ধরে ডোঙ্গার ব্যবসা করি। এই ডোঙ্গার ব্যবসা করে আমার ছেলেমেয়ের সংসার চালাই। আর এই দেশে গেরের কারণে আগে ডোঙ্গা কম বেচতাম, এখন গেরের কারণে ডোঙ্গা চাহিদা বেশি এবং ডোঙ্গা বেশি বিক্রি হয়। একটা গাছ কিনি 1,000, 1,200, 2,000, 3,000, 5,000 টাকা বন্ধক কিনি একটা গাছ। সাইডে বিক্রি করেছি সীমিত লাভে। মনে করেন যে এতে কিষানের টাকা আছে, খালি কিষানের টাকাটাই থাকবে, আর বাদ বাকি মনে করেন যে টাকা দিয়ে গাছ কিনা সেই হিসেবে চালানটাই উঠানো দুষ্কার হয়ে যাচ্ছে। আকার ভেদে এক একটি তালগাছ 4 থেকে 6 হাজার টাকায় কেনেন উদ্যোক্তারা।
পরে প্রথমে তাল গাছের গোড়াসহ গাছের ৮ থেকে ১১ হাত লম্বা কেটে মাঝামাঝি সমানভাবে দুভাগ করে প্রতিটি ভাগ দিয়ে ২টি ডোঙ্গা তৈরি করা হয়। প্রতিটি ডোঙ্গা আকার ভেদে ৮ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ৮ থেকে ১০ বছর পর্যন্ত এক একটি ডোঙ্গা ভালোভাবে ব্যবহার করা যায় বলে জানান কারিগররা। একটা ডোঙা ৪,০০০, ৩৫০০, ৩,০০০ এরকম টাকায় ডোঙা কিনি, আর ডোঙাগুলো বিক্রি করি মেলে তো আমাদের এলাকায় কুমোরঘাটার বাজার, এই বাজারটা না কুমোরঘাটার বাজার, আমরা ৫,০০০, ৫,৫০০ টাকা, ৬,০০০ টাকা বিক্রি করি। এই বছর ডোঙার দাম খুব বাড়তি, অন্য বছর কিনি একটু কম থাকে বাজার, এদিকে বহু ডোঙা আসে, তা আজকে এই বছর দাম বেশি। বর্ষার কারণে ডোঙার দাম বেশি, ডোঙার চাহিদাও বেশি। এদিকে তালগাছ নির্বিচারে কেটে ডোঙ্গা তৈরি করায় কমছে তালগাছের সংখ্যা। এ অবস্থায় ডোঙ্গা তৈরির কারিগর ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে অন্য উপকরণ দিয়ে ডোঙ্গা তৈরির দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ভাবছেন বিসিকের কর্মকর্তারাও। সবচেয়ে বড় দরকার সরকার আইন করে এই তাল গাছ কাটা বন্ধ না করলে বজ্রপাতে আরও আমরা মারা যাব, আরও কৃষক মারা যাবে, দেশের আর অনেক ক্ষতি হবে। অতএব আমি মনে করি যে গভর্নমেন্টের খুব কঠোর আইন করে তাল গাছ কাটা বন্ধ করা উচিত। এই পেশাটাকে যাতে করে অন্য পেশায় আধুনিকায়ন করা যায়, সেজন্য তাল গাছ থেকে যারা ডোঙ্গা তৈরি করে থাকে তাদেরকে আমরা আধুনিকায়ন করানোর জন্য অন্য পেশা নিয়োজিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। জেলা থেকে প্রতি বছর অন্তত ৩,০০০ ডোঙ্গা তৈরি করেন স্থানীয় কারিগর ও শ্রমিকরা, যার বাজার মূল্য অন্তত ২ কোটি টাকা। আর এই পেশার সাথে জড়িত অন্তত ৫,০০০ মানুষ। এখন নড়াইল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৯ জন। মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী সর্দার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লোকজন বের হওয়ার সময় পার্কিং এলাকায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। নিহত নেতার ছেলে সর্দার আখতার মেঙ্গল সমাবেশে উপস্থিত থাকলেও তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা হিসেবে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। বিশ্ব নেতাদের সামনে নিজেদের শক্তির জানান দিতে চলতি বছর স্বাধীনতা দিবসের পরিবর্তে বিজয় দিবসের বিশেষ সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন। বার্তা সংস্থা এপি আরও দাবি করছে সাংহাই সম্মেলন আর চীনা বিজয় দিবস কাছাকাছি সময় হয় চলতি বছরের সামরিক কুচকাওয়াজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেজিং। আর সেখানে উত্তর কোরিয়া, রাশিয়া আর ইরানের রাষ্ট্রপ্রধানের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করছে বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। ১ অক্টোবর চীনের স্বাধীনতা দিবস। ১৯৪৯ সালের এই দিনে মাও সেতুং চীনের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ২০১৪ সালের আগ পর্যন্ত এই স্বাধীনতা দিবসেই বিরাট পরিসরে সামরিক কুচকাওয়াজ আয়োজন করত চীন। বিবিসি বলছে ২০১৪ সালে ৩রা সেপ্টেম্বরকে জাপানি আগ্রাসন প্রতিরোধ ও চীনের বিজয় দিবস হিসেবে ঘোষণা করে বেইজিং। আর চলতি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই দিনে বিরাট এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে পূর্ব এশিয়ার দেশটি। তাই এবারের কুচকাওয়াজ নিয়ে চীনের প্রস্তুতি আর আন্তর্জাতিক গণমাধ্যমের আগ্রহ দুটোই তুঙ্গে। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলার পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট রেডিওতে সম্প্রচারিত ভাষণে আত্মসমর্পণের ঘোষণা দেন জাপানের সম্রাট হিরোহিতো। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তবে জাপানের প্রতিনিধি দল আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন ১৯৪৫-এর ২ সেপ্টেম্বর। আত্মসমর্পণের দলিলে বর্ণিত আছে, জেনারেল অর্ডার ১-এর আওতায় চীন, ইন্দোচীন ও ফার্মোসা থেকে জাপানকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। জেনারেল অর্ডার অনুসারে ৯ সেপ্টেম্বর চীনের নানকিংয়ে অ্যাক্ট অব সারেন্ডারে স্বাক্ষর করে জাপানি কমান্ডার ও প্রতিনিধি দল। যদিও এই আত্মসমর্পণকে ফার্মোসার সার্বভৌমত্বের হস্তান্তর হিসেবে দেখে আসছে চীন, তাই আনুষ্ঠানিক আত্মসমর্পণের পরের দিন ৩ সেপ্টেম্বরকেই জাপানের বিরুদ্ধে চীনের বিজয় দিবস হিসেবে পালন করছে বেইজিং। The end of the worst war in human history. World War II finally was over.
যদিও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বিজয় দিবসকে সামনে আনা হলেও মূলত নিজেদের আধুনিক সমরাস্ত্রের সক্ষমতার জানান দিতে সাংহাই সম্মেলনের পর ভিক্টরি ডেতে বিশেষ এই প্যারেডের আয়োজন করেছে শি প্রশাসন। যদিও এই কুচকাওয়াজে থাকছেন না যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর প্রধান ছাড়াও জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা। কিন্তু রুশ প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এবং ইরানের রাষ্ট্রপ্রধানের উপস্থিতি এখানে ভিন্ন গুরুত্ব বহন করছে এমন দাবি বার্তা সংস্থা এপির। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের এই জোটকে অস্থিতিশীলতার অক্ষ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। তাদের দাবি এই চার দেশের কূটনৈতিক সংহতি ভাবিয়ে তুলছে পশ্চিমা বিশ্বকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে ডাচদের হারিয়ে হোয়াইট ওয়াশ করতে চাইবে টাইগাররা। অন্যদিকে নেদারল্যান্ডস চাইবে অন্তত একটি ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। রেজাউল করিম জানাচ্ছেন বিস্তারিত। প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয়, এরপর নিজেদের কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ নিজেদের করে নেয়া। এবার এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় করে 3-3 লিটন দাসের দলের। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে যেন বদলে যাওয়া বাংলাদেশকে দেখছে সবাই। টাইগারদের সামনে এবার সুযোগ নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার। নেদারল্যান্ডস তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় প্রথম ম্যাচ দুটিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত না নেয়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে নানান মহলে। বিসিবি সভাপতি অবশ্য তেমনটা দেখছেন না। আমরা ভালো ক্রিকেট খেলছি, আমরা এশিয়া কাপ এবং 2026-এ যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি ঠিক বলবো না, ইট ইজ অনগোয়িং ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না। আমরা জানি না টিম প্ল্যান, বাট বাইরে থেকে যেটা মনে হয় আমাদের কোনো ইনস্ট্রাকশন সেখানে থাকে না। আমরা চাই দল ভালো খেলুক, তাদের সর্বস্ব দেখ এবং তারা ক্রমবর্ধমানভাবে উন্নতি করুক। এশিয়া কাপে ড্রেস রিহার্সাল হওয়ায় আগের 2 ম্যাচেও একাদশে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে সিরিজ জয় করে নেয় তৃতীয় ম্যাচেও একাদশে আসতে পারে পরিবর্তন। স্কোয়াডে থাকা সাইফুদ্দিন সোহানরাও পেতে পারেন সুযোগ। 2 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের শঙ্কায় থাকা ডাচরা চাইবে শেষ ম্যাচে জয় দিয়ে বাংলাদেশ সফর শেষ করতে। রেজাউল করিম, এখন। সারা দেশের মতো ক্রিকেটেও বইছে নির্বাচনী হাওয়া, যার শুরুটা হবে কোয়াব নির্বাচনের মাধ্যমে। প্রথমবারের মতো ক্রিকেটারদের সংগঠন কোয়াবে হতে যাচ্ছে সভাপতি পদের নির্বাচন। আগামীকাল ভোটাররা বেছে নেবেন ক্রিকেটারদের সংগঠনের নতুন নেতৃত্ব। কোয়াব নিয়ে সাবেক বর্তমানদের প্রত্যাশাও অনেক। মহাপরিকল্পনার কথা জানালেন সভাপতি পদপ্রার্থীও। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর আহমেদ। সংগঠনের পূর্ণ নাম ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সংক্ষেপে কোয়াব। নামে ক্রিকেটারদের সংগঠন হলেও এখন পর্যন্ত ক্রিকেটার ও কোয়াবের সম্পর্কটা সুখকর না, আছে বিক্ষোভের নজির। এমনকি গঠনতন্ত্র নিয়েও ধারণা নেই অনেক ক্রিকেটারের। গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে যাদের হাত ধরে কোয়াবের শুরু, তাদের কাছেও এখন কোয়াবের কার্যক্রম অজানা। তবু বৃহস্পতিবার অনুষ্ঠেয় কোয়াবের নির্বাচন নিয়ে ক্রিকেটারদের মধ্যে প্রবল আগ্রহ। 2004 সালে প্রতিষ্ঠার পর এবারে প্রথম কোনো নির্বাচিত সভাপতি পাবেন দায়িত্ব। সবশেষ 14 বছরে প্রথমবার সভাপতি পদে আসবেন নতুন এক মুখ। নতুন নেতৃত্বের কাছে ক্রিকেটারদের চাওয়া সংগঠনটি হবে আরো বেশি ক্রিকেটার বান্ধব। প্লেয়ারদের যে জায়গাগুলোতে প্রবলেম থাকবে সেই জায়গাগুলো সর্ট আউট করার চেষ্টা করবে। যে জায়গাগুলোতে কাজ করলে প্লেয়াররা বেনিফিট হইতে পারবে এবং প্লেয়ার ফ্যাসিলিটি এনশিওর করা। যে জায়গাগুলোতে ধরেন মানে যতটুকু কোয়াপ পারবে করতে, সেই কাজগুলো যদি কোয়াপ ঠিকঠাক মতো করে, এটা আমার কাছে মনে হয় ফিউচার ক্রিকেটারদের জন্য অনেক ভালো হবে এবং এটা কোয়াবের করা উচিত এবং করবে আমি বিশ্বাস করি। শুরু থেকে কোয়াবের অংশ ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সামনের দিনগুলোতে কোয়াবকে সত্যিকারার্থে ক্রিকেটারদের কল্যাণে নিবেদিত সংগঠন হিসেবে দেখতে চান তিনি। পল্টনে গুলিস্তানে যে স্টেডিয়াম ছিল সেখানে কিন্তু আমরা কোয়াব নিয়ে কাজ করছিলাম। পরবর্তীতে কোয়াব যারা পরিচালনা করেছেন কোনো কারা মেম্বার, গঠনতন্ত্র কি কিছু জানা ছিল না, সব একটা মানে হজবরল, মানে কেউ জানতো না। এখানে শুধুমাত্র ক্রিকেট উন্নয়ন না, ক্রিকেটের উন্নয়নের সাথে অনেক পার্ট আছে। যেমন খেলোয়াড়দের অনেক প্রবলেমস থাকে, যারা হয়তো দারিদ্রতা আছে, বিভিন্ন ইনজুরিতে আছে, কি করে তাদের কাছে পাশে থাকা যায়, সামাজিকভাবে কি করে দেশের কাজে লাগা যায়। তো এইরকম প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস আছে যেটা
আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব জাতির জন্য, সমাজের জন্য। কোয়াবের বর্তমান আহ্বায়ক কমিটির প্রধান সেলিম শাহেদ আসন্ন নির্বাচনেও লড়বেন সাবেক এই ক্রিকেটার। কোয়াবের পূর্বের ব্যর্থতা নিয়ে মন্তব্য না করলেও সামনের দিনের জন্য বড় পরিকল্পনায় শোনালেন সেলিম শাহেদ। করেছি ফর কারেন্ট প্লেয়ার্স, যত কারেন্ট প্লেয়াররা আছে সেই যেই লেভেলে খেলুক সবার যাতে একটা এগ্রিমেন্ট থাকে, এগ্রিমেন্টের ভিত্তিতে তারা যাতে কন্ট্রাক্ট সাইন করে। কারণ রিসেন্টলি রিটায়ার করেছে তাদের জন্য রাখা হয়েছে যে অল্টারনেট ট্রেনিং অপশন বা অল্টারনেট ক্যারিয়ার ডেভেলপমেন্ট। কারণ আপনি আজকে প্লেয়ার আছেন, হয়তো আপনি ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলেছেন বা প্রিমিয়ার লিগ পর্যন্ত খেলেছেন, বাংলাদেশ টিমে খেলেননি, কিন্তু আপনার হয়তো একাডেমিক কনফিডেন্সও অতটা নাই। তো সেই ক্ষেত্রে অন্যান্য অপশন কি আছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য? যারা রিটায়ার করে গেছেন একেবারে, যে তাদের জন্য পেনশন ফান্ড ক্রিয়েট করা, যে পেনশন ফান্ডের মাধ্যমে, কারণ তারা জীবনে একটা বড় সময় খেলার মাঠে কাটিয়েছেন। 2014 সালের পর এবারই কোয়াবে দেখা যাবে আনুষ্ঠানিক নেতৃত্ব। নতুন দিনের নতুন নেতৃত্বের কাছে ক্রিকেটারদের প্রত্যাশা সীমিত হলেও অতীত বলছে কাজটা বেশ চ্যালেঞ্জিং। সামনের দিনগুলোতে তবু কোয়াবকে আরও বেশি কার্যকর ভূমিকায় দেখার প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ বাধা দেবে, রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। 7 দল ও হেফাজতের সঙ্গে বৈঠক, পিআর নিয়ে ভিন্ন মত। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারে বাধা দিবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মাঠে দলগুলোর অনৈক্যের প্রভাব, নির্বিঘ্নে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, সবাইকে ছাড় দিয়ে ঐক্যে পৌঁছানোর তাগিদ বিশ্লেষকদের। লাখ টাকা ছাড়িয়েছে ঢাকা চট্টগ্রাম থেকে দুবাইগামী এয়ার টিকিটের দাম, মধ্যপ্রাচ্য রুটে দাম বাড়তে থাকায় বিপাকে প্রবাসীরা। এবং সিরিজের শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস, ডাচদের হোয়াইট ওয়াশ করতে চায় টাইগাররা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।